আপনারা শুনছেন শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্প। আজকের গল্প স্বীকৃতি। লেখক জরাসন্ধ। অলোক রায়ের সেদিনের কথাগুলো আজ আমার স্পষ্ট মনে আছে। মানুষটিও চোখের উপর ভাসছে। লম্বায় বোধহয় 6 ফুটের কিছু বেশি, ছিপছিপে গড়ন, মাথার মাঝখানে একটা ছোট্ট গোলাকার টাক, চারদিক ঘিরে রুক্ষ কোঁকড়ানো চুল, নাকটা খাঁড়ার মতো, দুপাশে দুটি গভীর বসানো চোখ, ইংরেজিতে যাকে বলে ডিপ সিটেড আইজ। আকারে ছোট, বলতে গেলে এত বড় একটা দেহের পক্ষে নিতান্ত বেমানান, কিন্তু অসাধারণ তীক্ষ্ণ তাদের দৃষ্টি। কারো মুখের উপর পড়লে তার মনে হবে অন্তঃস্থল পর্যন্ত অনাবৃত হয়ে গেল। ভারী ড্রেসিং গাউন চাপিয়ে এবং তার সঙ্গে মানানসই মোটা সিগার টানতে টানতে বলেছিলেন, আমি লিখি আমার নিজের জন্যে, নিজের চিন্তাভাবনা খেয়াল খুশিগুলোকে ইচ্ছা মতো রূপ দিই। কেউ পড়ল কি না, কিংবা পড়ে কারো ভালো লাগলো কি মন্দ লাগলো, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কথাগুলোকে আমার দম্ভোক্তি বলে মনে হয়েছিল সেদিন। মুখ ফুটে না বললেও সেই সন্ধানী চোখ দুটো নিয়ে তিনি বোধহয় আমার মনোভাব বুঝতে পেরেছিলেন। তার পরের কথার থেকেই তা বোঝা গেল, তুমি হয়তো ভাবছো এটা আমার অহংকার। না, একে বলতে পারো আত্মপ্রত্যয়। প্রত্যেক লেখকের যা থাকা দরকার, তা না হলে তাকে বলবো হ্যাক রাইটার, পাঠকের ভাড়াটে লেখক। এবার আর প্রতিবাদ না করে পারিনি, যদিও তার সুর অতি তীক্ষ্ণ। অত বড় প্রতিভার সামনে আমার মতো একজন দ্বিতীয় শ্রেণীর মাসিক পত্রের অনুগ্রহ প্রার্থী গল্প লেখকের কণ্ঠে যতটুকু সম্ভব বলেছিলাম, কিন্তু আমার লেখা যদি কেউ না পড়ল তার সার্থকতা কোথায়? কি পেলাম আমি তার থেকে? পেলাম আনন্দ। সঙ্গে সঙ্গে জবাব দিলেন অলোকবাবু, সৃষ্টির আনন্দ, আমার সৃষ্টি থেকে যা শত উৎসারিত। তাতে মন ভরে? কেন ভরবে না? তার চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে লেখকের জীবনে? এ যখনকার কথা, অলোক রায়ের প্রতিভা তার আগেই বাংলাদেশের বিদগ্ধ পাঠক সমাজে সমাদর লাভ করেছে, কিন্তু সাধারণ পাঠক তাকে বড় একটা চেনে না। প্রকাশকের বিজ্ঞাপন দেখে যেসব পাবলিক লাইব্রেরি তা 2-4খানা উপন্যাস সংগ্রহ করেছিল, তারা আর অগ্রসর হয়নি। বইগুলো প্রায় নতুনই রয়ে গেছে আলমারির কোণে। সুতরাং তারপরে যা লিখেছেন স্বভাবতই সেইগুলোর দিকে তারা আকৃষ্ট হয়নি। লাইব্রেরির বাইরেও কিছু বই কাটে, তার বেশিরভাগ বোধহয় বিয়ের উপহার। সেসব ক্রেতাদের প্রধান লক্ষ্য 4টি: বইয়ের নাম, দাম, মলাট এবং কিছুটা বিষয়বস্তু। নামের মধ্যে তারা খোঁজে একটি মিষ্টি রোমান্সের সুর, ধ্বনি মাধুর্য, নয়তো কোনো শুভ সূচক ইঙ্গিত। তারপর দেখে দামটা মাঝারি ধরনের কিনা, ইংরাজিতে যাকে বলে মডারেট। একাধিক বই দিতে হবে তো, এবং উপহারদাতারা অনেকের সাধারণ স্তরের ছাত্রছাত্রী কিংবা ক্ষীণ পকেট চাকরিজীবী। সদৃশ্য রঙিন মলাট, বিশেষ করে তার উপরে নানা ভঙ্গিমার নারী চিত্র, উপহার নির্বাচনের একটা প্রধান অঙ্গ। ভিতরকার বস্তুটিও কম বিবেচ্য নয়। সকলের চেয়ে বেশি চলে প্রেম, ব্যর্থ নয় সার্থক প্রেম, অর্থাৎ নায়ক নায়িকার সুখ মিলনে যার পরিণত। পরের স্থান নেবে কোনো মধুর ঘরোয়া গল্প কিংবা ওই জাতীয় কোনো ভাবাবেগ ভরা রোমান্টিক কাহিনী। বিয়ের বাজারে অভিশপ্ত কিংবা লগ্নভ্রষ্টার চেয়ে অনেক বেশি ক্রেতা আকর্ষণ করবে স্বপ্ন সায়র, নূপুর নিক্কণ কিংবা মধুর লগন। এখানে 5 টাকার কাছে হার হবে 12 টাকার, এবং নামজাদা সাময়িক পত্রে বাঁধা সমালোচনা ও কিছু কিছু সাহিত্য কারবারি বাংলার অধ্যাপক যেসব উপন্যাসকে বাস্তবধর্মী, জীবনাশ্রয়ী, যুগ মানসে দর্পণ, গভীর মননশীল ইত্যাদি কটমট করে বিশেষণে ভূষিত করে থাকেন, সেইগুলোকে পেছনে ঠেলে এগিয়ে আসবে এমন কতকগুলো ঝকঝকে বই। তাদের ভাষায় যারা জল মেলোড্রাটিক, আবার অবাস্তব কিংবা সেন্টিমেন্টাল। তাদের ভেতর থেকে কয়েকখানা বেছে নিয়ে যাবে বর বা কনের বন্ধুরা, স্বচ্ছ কাগজে জড়িয়ে লাল ফিতে বেঁধে এক রাত্রির মতো লব্ধ সিংহাসনা নববধূর হাতে, এবং তার কাছ থেকে লুফে নেবে তার সখীরা। তারপর এক হাত থেকে আরেক হাতে ফিরবে সেই বই। তার মধ্যে হয়তো এমন একটি জগতের ছবি আছে, একমাত্র ওই লেখকের মনোভূমি ছাড়া কোথাও যাকে খুঁজে পাওয়া যাবে না।
তা কি তার পাঠক পাঠিকারা জানে না? জানে, তবু তন্ময় হয়ে ডুবে যাবে নিছক কল্পনার উপর গড়ে তোলা এইসব মোহময় ছবির মধ্যে, যেখানে নিউ আলিপুরে অজস্র বিলাসময় রং রুমে বসে কোনো এক লক্ষপতির সুন্দরী কন্যার কানে কানে প্রেম নিবেদন করছে এক দিনহীন উদ্বাস্তু যুবক, কিংবা টালিগঞ্জের দূর প্রান্তে টিনের ঘরের ভাঙা জানালার কোনো সওদাগরি অফিসে টাইপরাইটার চালিকা একটি কালো মেয়ের পাণিপ্রার্থী হয়ে দাঁড়িয়েছে বালিগঞ্জবাসী অভিজাত বনেদি ঘরের একমাত্র তরুণ বংশধর। এই বইয়ের যারা পাঠক পাঠিকা তারা জানে ওই জগৎটিতে তারা কোনোদিন পৌঁছতে পারবে না, তাই সহৃদয় লেখকের হাত ধরে অন্তত কিছুকালের জন্য সেখানে গিয়ে দাঁড়ায়। কয়েক মুহূর্ত সেই অপ্রাপণীয় কল্পলোকের শোভা ঐশ্বর্য ও মধুরিমার স্বাদ নেই। এও এক ধরনের জীবন উপভোগ। আরও কিছু লোক বই কেনে, তারা ডেইলি প্যাসেঞ্জার, সরকারি এবং সওদাগরি অফিসে বড় মেজো সেজো কিংবা ছোট কেরানির দল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে হেড ক্লার্ক অর্থাৎ বাবু পর্যায়ের লোক ছুটতে ছুটতে গাড়ির একটি নির্দিষ্ট কোণ দখল করে একদল যেমন মাঝখানে একটা ঝাড়ন কিংবা চাদর বিছিয়ে তাস নিয়ে বসে, আরেক দল তেমনি এখানে ওখানে ছিটকে পড়ে খুলে বসে কোনো হাল আমলের চটি উপন্যাস। পথটুকু পার করে দেবার সঙ্গী সহজ, কোমল, হালকা, মধুর সুখপাঠ্য গল্প, যার রস পেতে হলে আখের মতো দাঁত বসানো হয় না, আঙ্গুর কমলা বাতাবির মতো চুষে খেলেই চলে। তার মধ্যে জীবনবোধ ও যুগ মানুষের বালাই নেই। মনীষাদীপ্তি সূক্ষ্ম বিশ্লেষণের কচকচানি খুঁজে পাওয়া যাবে না। আর বই কেনেন কর্মব্যস্ত সংসারের গৃহিণীরা, ঝি চাকর বয় বাবুর্চি পরিবৃত সংসারের উলকাঁটা সর্বস্ব গৃহিণীদের বাজেটেও বইয়ের একটা ক্ষুদ্র স্থান আছে। সেইগুলো প্রায় ইংরেজি, তার এক পাশে দু চারখানা প্রসিদ্ধ লেখকের বাংলা গ্রন্থও দেখা যায়। ড্রয়িং রুমে কিংবা শয়নকক্ষে সুদৃশ্য বুক কেসে সাজানো থাকে। সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, শুধু ভৃত্য নিত্য ধুলাঝাড়ে যত্ন পুরামাত্রা। কিন্তু খেটে খাওয়া গিন্নিরা বই কেনেন পড়বার জন্যে। সারা সকালটা রান্নাবান্না ঘরদোরের কাজ নিয়ে হিমশিম খাওয়ার পর দুটো ভাত মুখে দিয়ে একটু গড়িয়ে নেওয়ার অবসর যখন আসে তখন হাতে কিছু চাই, এমন একটি গল্প যার পেছনে হোঁচট খেতে খেতে চলতে হয় না। সে সে যেন নিজের থেকেই টেনে নিয়ে যায়। বেশি দূর নয়, কয়েক পাতা, চোখ দুটো যতক্ষণ না বুঝে আসে। অলোক রায় অবশ্য এদের কারোর জন্য লেখেন না। বিয়ের উপহার, ডেলি প্যাসেঞ্জারের সঙ্গী কিংবা ক্লান্ত গৃহিণীর নিদ্রা আকর্ষণের কোনো স্তরে গিয়ে পৌঁছয়নি তার বই। এমন দুর্ঘটনা তিনি কল্পনাও করতে পারেননি, আসলে তার সম্ভাবনাও ছিল না। তার যারা পাঠক সংখ্যায় অতি মুষ্টিমেয় এবং নিজেদের মধ্যে বুদ্ধিজীবী ও অপরের কাছে স্নব বলে পরিচিত, তাঁরা বলতেন অলোক রায়ের লেখা ইজি চেয়ারে বসে পড়বার জিনিস নয়, তার প্রতিটি লাইন পড়তে পড়তে ভাবতে হয়। তাদের মধ্যে একজন কোনো একটি সাময়িক পত্রে, যা শুরুতে ছিল মাসিক, পরে হলো ত্রৈমাসিক, আরও পরে ষান্মাসিকে গিয়ে দাঁড়ালো, অলোক রায়ের দু একখানা উপন্যাস নিয়ে আলোচনা করছিল। সেটা নাকি মূল রচনার চেয়েও দুর্বোধ্য। গ্রন্থকার নিজে অবশ্য তা পড়েননি। তার লেখা সম্বন্ধে পাঠক বা সমালোচকদের মতামত জানবার কোনো আগ্রহ তার ছিল না। অন্য কেউ কেউ পড়েছিলেন, তাদের একজনের মন্তব্য তার কানে গিয়েছিল, অতি উঁচু দরের রিভিউ, একটু হয়তো অস্পষ্ট, তবে অলোক রায়ের প্রতিভায় ওর চেয়ে স্পষ্ট পরিচয় বোধহয় সম্ভব নয়। শুনে খুশি হয়েছিলেন অলোকবাবু। তার উপন্যাস সম্পর্কেও ওই ধরনের উক্তি প্রচলিত আছে, তিনি জানতেন। একবার এক অর্বাচীন বলেও ফেলেছিলেন তার মুখের উপর, আপনার লেখা মোটেই বোঝা যায় না। অলোকবাবু মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, বোঝা কি নিজের থেকে যায়? তাকে মাথায় করে বয়ে নিতে হয়, ওই মাথাটাই হলো আসল, ওটা না হলে তো চলবে না। তার উপন্যাসের রিভিউ সম্বন্ধে যে উক্তিটি শুনে তিনি মনে মনে খুশি হয়েছিলেন, সেটি কার প্রথমটা জানতে পারিনি। শুনেছিলাম তিনি একজন মহিলা। সেই জন্যেই হয়তো তার সম্বন্ধে আরও কিছুটা জানবার জন্যে কৌতূহলী হয়ে উঠেছিলেন, কিন্তু কৌতূহল নিবৃত্তির কোনো চেষ্টা করেননি। অলোক রায়ের পক্ষে সেটা সম্ভব নয়, স্বাভাবিকও নয়। আপনা থেকেই পরিচয় হয়ে গেল, অনেকটা আকস্মিকভাবে বলা চলে।
দক্ষিণ কলকাতার নতুন গড়ে ওঠা অভিজাত অঞ্চলে একটি মহিলা প্রতিষ্ঠান। সদস্যরাও অভিজাত, তবে স্থূল বা প্রচলিত অর্থে নয়। অন্তত সকলের বেলায় সে কথা বলা চলে না। স্বামীর চাকরি, বাড়ি, গাড়ি কিংবা নিজের শাড়ি গয়না নিয়ে যাদের পরিচয় এমন কজন যেমন আছেন, যদিও সেই ক্ষেত্রে তারা সেইভাবে পরিচিত হতে চান না। তেমন আরেকটা সংখ্যা আছে যাদের অভিজাত্যটা মানসিক, অর্থাৎ ইন্টেলেকচুয়াল। বিশ্ববিদ্যালয়ের উঁচু ডিগ্রি আছে এবং সেটি অর্জন করতে গিয়ে কফি হাউসের মিশ্র সমাজে যে অতি আধুনিক চিন্তাধারার প্রবাহ চলে তার সঙ্গে পরিচয় ঘটেছে। কলেজ ইউনিয়নের কার্যকলাপের সঙ্গেও জড়িত ছিলেন কেউ কেউ। কর্মজীবনে কেউ শিক্ষিকা, স্কুল এবং কলেজে, কেউ সরকারি কিংবা সওদাগরি অফিসে 10টা 5টা করেন, কেউ আবার মনোমতো কোনো পূর্ব সহচরকে জুটিয়ে নিয়ে সংসার পেতেছেন। বাজার করেন, ঘরদোর সাজান, রেডিও শোনেন এবং সপ্তাহান্তে চৌরঙ্গি পাড়ায় ছবি দেখতে যান। তাদের মধ্যে মাও রয়েছেন দু একজন, কিন্তু মাতৃত্বের পরিধি ওই জন্মদান পর্যন্ত। পরের অংশে প্রথম অঙ্ক জুড়ে আছে আয়া, সেই প্রাচীন যুগের চেডির আধুনিক সংস্করণ। দ্বিতীয় অঙ্কের ভূমিকা নেয় নার্সিং স্কুল, যেটা স্কুল তো নয়ই, নার্সিং অর্থাৎ শিশু পালনের ক খ নিয়েও মাথা ঘামায় না। এরা কয়েকজন মিলে একটি গোষ্ঠী গড়ে তুলেছেন। মাসান্তে মিলিত হতেন এদের মধ্যে যারা সঙ্গতিসম্পন্ন সাধারণ তাঁদের বাড়ি। স্থান সংকুলনের প্রশ্ন ছিল, তার সঙ্গে জলযোগের ব্যাপারটাও অবশ্য বিবেচ্য। ওটা একটু ব্যাপক আকারে হতো এবং তার আয়োজন করতেন সভা যেখানে বসত সেই বাড়ির গৃহিণী। উদ্দেশ্য সাহিত্য এবং সংস্কৃত বিষয়ক আলোচনা, এবং সেই উপলক্ষে মাঝে মাঝে এরা কোনো সাহিত্যিক কিংবা সংস্কৃতিবান ব্যক্তিকে ডেকে নিয়ে আসতেন। তাঁদেরই ডাকতেন বিদগ্ধ এবং বুদ্ধিজীবী সমাজে প্রতিষ্ঠাবান জনপ্রিয় নামক যাত্রার আসরে নেমে যাননি। এইখানে একদিন অলোক রায়ের ডাক পড়ল। ডাকতে এলেন প্রতিষ্ঠানের সম্পাদিকা বিশাখা মিত্র, কোনো মহিলা কলেজে দর্শনের অধ্যাপিকা। সঙ্গে তার এক ছাত্রী মঞ্জুলা। মঞ্জুলা অলোক রায়ের বই পড়ে না। শিশির গুপ্ত, অমল মিত্র প্রমুখ মিস্টিক নয় লেখকদের নিয়ে তার যে একটি জগৎ আছে, অলোক রায় তার অনেক ঊর্ধ্বে। সে এসেছিল অন্য কারণে। তার ধারণা সাহিত্যিকরা চেহারায় মানুষ হলেও আসলে এক ধরনের আজব জীব। তাদের দু একজনকে দূরের থেকে বক্তৃতা করতে শুনেছে, কাছ থেকে কথাবার্তা বলতে দেখেনি। কি কথা বলেন তাঁরা, কেমন করে বলেন, কি রকম করে কিভাবে থাকেন, ওঠেন বসেন, দেখবার ভীষণ ইচ্ছা। এমনি একজন জলজ্যান্ত সাহিত্যিককে সামনের উপর দেখতে পাবে, মুখোমুখি বসে শুনতে পাবে তার অদ্ভুত কথা, বইতে যা লেখেন তাঁরা। এত বড় সুযোগ সে ছাড়তে পারেনি। ভাবতে গিয়ে রীতিমতো রোমাঞ্চ হয়েছিল তার মন। বিশাখারও সঙ্গে সঙ্গে একজন চাই যে তার পরিচয় করিয়ে দেবে, দুটি প্রশস্তিসূচক কথা বলবে তার সম্বন্ধে, যা নিজের মুখে বলতে বাধে। সহসদস্যা কাউকে নিয়ে আসতে পারতেন, ভরসা করেননি, কিন্তু কে জানে সে হয় নিজের নজরে পড়াবার চেষ্টা করবে। এই সুযোগে নিজের সম্বন্ধে একটা বেটার ইমপ্রেশন নিয়ে ফিরবে ওর কাছ থেকে। এখানে কেউ বন্ধু নয়, কাউকে বিশ্বাস করা যায় না। মঞ্জুলার কথা আলাদা, সে আর যাই হোক বিশাখা মিত্রের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে না। বয়সের গুণে তার চেয়ে বেশি আকর্ষণ হয়ে উঠবে। পুরুষের চোখ তো, বলা যায় না। ছাত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলেন বিশাখা, তারপর দৃষ্টি ফেরালেন নিজের দিকে। ওদিকে ভরা জোয়ার, এদিকে ভাটার টান শুরু হয়ে গেছে। একটা সান্ত্বনা, মেয়েটার রূপ নেই, সেদিক দিয়ে তিনি ওর চেয়ে এগিয়ে আছেন। এত বড় লেখকের দৃষ্টি এখানে বিভ্রান্ত হবে বলে মনে হয় না। তবু মনটা খুঁতখুত করতে লাগলো। তিনি তো জানেন, লেখকই হোক আর বৈজ্ঞানিক হোক, পুরুষের কাছে নারীর আসল রূপ তার যৌবন। এই মর্মান্তিক সত্যকে অস্বীকার করবেন কেমন করে? একবার ভাবলেন দরকার নেই, মঞ্জুলা থাক, তিনি একাই যাবেন। তারপর মনে হলো অলোক রায় অন্য জাতের পুরুষ। তিনি বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল রাইটার। তাঁর সম্বন্ধে এইসব কথা মনে করা অশোভন। এতে তাঁর উপরে অবিচার করা হবে। তিনি নিশ্চয়ই এই দুর্বলতার ঊর্ধ্বে। তাছাড়া নিজের দিক দিয়ে দেখতে গিয়ে বিশাখার মনে হলো তার এই আশঙ্কার মূলে বোধহয় একটা ডিফিটিস্ট
মনোভাব কাজ করছে, হেরে যাওয়ার ভয়। অধ্যাপিকার অভিমানে ঘা লাগলো। ছাত্রীর কাছে হার মানবেন? ওই কালো মেয়েটার কাছে পরাজয় ঘটবে বিশাখা মিত্রের? অলোক রায় থাকতেন মধ্য কলকাতায়, হ্যারিসন রোডের কাছে, আঁকাবাঁকা সরু গলির মধ্যে অনেক কালের পুরনো বাড়ির দোতলায়। অন্ধকার নড়বড়ে সিঁড়ি বেয়ে উঠতে হয়। দুখানা ঘর, সামনে এক ফালি ছাদ, তার ওপাশটা জুড়ে গোটা কয়েক বিবর্ণ টব। ওর নয়, এই বাড়িতে আগে যারা ছিল তাদের ফেলে যাওয়া সম্পত্তি। একটাতে টিমটিম করছে একটা ফণিমনসার গাছ, বাকিগুলোতেও একসময়ে ফুল টুল লাগানো হতো বোঝা যায়। এখন খালি পড়ে আছে, শুকনো ফাড় ধরা মাটিতে একগাছা ঘাস পর্যন্ত নেই। অলোকবাবুর এক প্রকাশক বন্ধু নতুন গড়ে ওঠা দক্ষিণ অঞ্চলে শোভন পরিবেশে একটি সুদৃশ্য ফ্ল্যাট তাঁর জন্য সংগ্রহ করেছিলেন, কিন্তু উনি সেটা নেননি, কারণ যা দেখিয়েছিলেন তার মধ্যেও তার অসামান্যতা খুঁজে পাওয়া যায়। বলেছিলেন, কাককে আমি তার আসল রূপেই দেখতে চাই। ময়ূরপুঞ্ছ লাগানো নকল কাকের উপর আমার কোনো মোহ নেই। কলকাতায় যখন আছি কলকাতাতেই থাকব। বন্ধু তর্ক তুলতে পারতেন, বালিগঞ্জ কি কলকাতা নয়? বৃথা হবে বলেই তোলেননি। অলোকবাবুর একমাত্র বাহন অর্জুন তার দেশের সংগ্রহ। সার্থক নাম দিয়েছিল তার বাপ মা। সাক্ষাৎ সব্যসাচী। একার সংসার হলেও কাজ কম ছিল না, তার মধ্যে অকাজের সংখ্যাটাই বড়। তার খেয়ালি মনিব যা অনবরত সৃষ্টি করতেন। দুটি হাত সামনে চালিয়ে অর্জুন সব ঠিক রাখত, কোথাও কোনো ফাঁক পড়তে দিত না। মনিবের মতো ভৃত্যেরও আমার উপর একটি স্নেহ দৃষ্টি ছিল। মাঝে মাঝে দু একটা সুখ দুঃখের কথা বলতো আমার সঙ্গে। তার কাছেই শুনেছিলাম মেদিনীপুরের কোনো গ্রামে কিছু ধান জমি আছে অলোকবাবুর। বাবা নেই, লোকজনের সাহায্যে মা সেইগুলো দেখাশোনা করেন এবং মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেন ছেলের জন্যে, তাতেই চলে যায় কোনো রকমে। আমি প্রতিবাদ করলাম, কেন? বই থেকেও তো। কথাটা শেষ করতে দিল না অর্জুন, মাঝপথেই মৃদু হেসে প্রস্থান করল। একদিন সবে বর্ষা শুরু হয়েছে কলকাতায়। তার ছোট ছাদটিকে পায়চারি করতে করতে আমার সঙ্গে কথা বলছিলেন অলোকবাবু। অর্জুন বাইরে যাচ্ছিল, তাকে ডেকে বললাম, টবগুলোকে সার টার দিয়ে তৈরি রেখো তো অর্জুন, কাল আমি কটা ফুলের চারা এনে দেব। অর্জুন তার মনিবের দিকে তাকালো। তিনি হেসে বললেন, ফুল কি হবে, এই তো বেশ আছে। আমার বিস্মিত চোখের দিকে চেয়ে যোগ করলেন, ওই শূন্য টবের শুকনো রুক্ষ মাটি, ওর মধ্যে জীবনের যে সত্য আছে, ফুল তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। সে শুধু আবরণ, অলংকার। ওই ক্যাকটাসটা বরং মনে করিয়ে দেয় জীবনের আসল এবং চিরন্তন রূপ কী। তাই দেখো না, ফুল গাছগুলো মরে গেলেও ওটা ঠিক দাঁড়িয়ে আছে। মনে পড়ল ওই ধরনের উক্তি বোধ হয় ওর কোনো উপন্যাসের নায়কের মুখে শুনেছি। এইখানেই মননশীল লেখকের পরিচয়। বিশাখা অনেক অনেক খুঁজে পেতে বাড়িটা বের করলেন এবং অতি সন্তর্পণে শাড়ি বাঁচিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেন উপরে। চিঠি লিখে তারিখ ও সময় নির্দিষ্ট করা ছিল। অলোকবাবু উঠে এসে অভ্যর্থনা করে বসালেন ওদের। চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বিশাখার প্রথম কথা হলো, এইখানে থাকেন আপনি? বলা বাহুল্য, তার মধ্যে একটি গভীর বিস্ময়ের সুর। উত্তরে শুধু একটু হাসলেন অলোকবাবু। এরপরেও আবার যখন বাড়ির কথাই তুললেন বিশাখা, তার সঙ্গে এই পুরানো ঘিঞ্জি অঞ্চল, এই সরু রাস্তা, এই পরিবেশ। অলোকবাবু বললেন, মাপ করবেন, আপনি কি আমার বাসস্থান সম্বন্ধে আলোচনা করার জন্যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? বিশাখা একটু অপ্রস্তুত হলেও আশ্চর্য হলেন না। এই জাতীয় রূঢ় উক্তি যেন এর মুখে মানায়। সাধারণ মানুষের মতো অলোক রায় দুটি মহিলার সামনে বিনয়ে বিগলিত হয়ে যাবেন এটা আশা করা যায় না। মঞ্জুলার ভূমিকা ছিল সামান্য একটু মুখবন্ধ। বিশাখা মিত্র ব্যক্তিটি কে এবং কি, সেই সম্বন্ধে দু একটি কথা, যার সূত্র ধরে তিনি খানিকটা আত্মবিস্তার করতে পারেন। সেই ইঙ্গিত করলেন ছাত্রীকে প্রথমে চোখ টিপে, তারপর তার হাতেও একটু চাপ দিলেন। কিন্তু এত বড় একজন সাহিত্যিকের শুধু নামে নয়, আকারেও। এত কাছে বসে মঞ্জুলার মাথার ভিতরে সাজানো কথাগুলো সব উলট পালট হয়ে গেল। কয়েকবার ঢোক গিলেও তাদের বাইরে আসা হলো না। অগত্যা বিশাখাই ছাত্রীর কাজ সংক্ষেপে সেরে নিয়ে তার প্রস্তাব পেশ করলেন। অলোকবাবু কিছুক্ষণ নীরব থেকে বললেন, আপনারা কি আমার বই পড়েন?
প্রশ্নটা শুনেই হঠাৎ হকচকিয়ে গেলেন বিশাখা। প্রশ্নের সঙ্গে দুটি ক্ষুদ্র চক্ষু থেকে যে সুতীক্ষ্ণ দৃষ্টি ধারালো ছুরির ফলার মতো তার মুখে এসে পড়ল। বিশেষ করে সেই দিকে চেয়ে মিথ্যে কথাটা বলতে পারলেন না। আমতা আমতা করে বললেন, দেখুন, সত্যি কথা বলতে কি এখনও ভালো করে পড়বার সুযোগ করে উঠতে পারিনি। আপনার বই তো যখন তখন যেমন তেমন করে পড়া যায় না, তার জন্যে একটা মানসিক প্রস্তুতি দরকার। সেটি কিছুটা সংগ্রহ করতে পেরেছি সম্প্রতি একটি রিভিউ পড়ে। রিভিউটি পড়ে তার কি মনে হয়েছিল যখন জানালেন, অলোকবাবুর মনে পড়ল ঠিক এই কথাগুলোই তিনি কিছুদিন আগে শুনেছেন। যে বন্ধুটির থেকে শুনেছেন তার নামটাও বেরিয়ে পড়ল। বোঝা গেল এই মহিলাটির কথাই বলেছিলেন তিনি। অলোক রায় এবার পূর্ণ দৃষ্টিতে তাকালেন তার অতিথির দিকে। তার মধ্যে প্রসন্নতার আভাস। এইরকম একজন বিদগ্ধ পাঠিকাও অকপটে স্বীকার করলেন তার রচনা সহজ পাঠ্য নয়, যেমন তেমন করে পড়া যায় না। তাই অন্যের আলোচনার আলোকে তাকে আয়ত্ত করার চেষ্টা করছেন। তার মধ্যে একটি গভীর নিষ্ঠার পরিচয় আছে। বিশাখার আমন্ত্রণ গ্রহণ করলেন অলোকবাবু। তারপর মঞ্জুলার দিকে ফিরে হাসি মুখে বললেন, তুমি তো কিছুই বললে না। উত্তরটা বিশাখাই দিলেন, ও আমার ছাত্রী, আপনাকে দেখতে এসেছে, অর্থাৎ ওর আর বলবার কি থাকতে পারে। কিন্তু মঞ্জুলার কিছু বলার ছিল এবং বলে ফেলল, আচ্ছা, আপনার বই সিনেমা হয় না? সঙ্গে সঙ্গে ছাত্রীটিকে ধমকে উঠলেন বিশাখা, কি বলছো যাতা? অলোকবাবু কিছু বললেন না। সিগারেট টানছিলেন, টানতে লাগলেন এবং সেই সঙ্গে শুধু একবার হাসলেন। সস্নেহে প্রশ্রয়ের হাসি, অর্থাৎ ছেলে মানুষ বলছে বলুক, এরা তাঁর লেখার সঙ্গে পরিচিত নয়, এদের জন্যে তো তিনি লেখেন না। বিশাখা মিত্র যেদিন বিশাখা রায় বলে কলেজের মাইনের খাতায় সই করলেন এবং খবরটা নানা মহলে ছড়িয়ে পড়ল, তা নিয়ে অনেকে অনেক গবেষণা করেছিল। কারো মতে এটা পিওর অ্যান্ড সিম্পল লাভ অ্যাফেয়ার, যা কোনো বয়সের সীমারেখা মানে চলে না, 12 থেকে 52 সকলের জীবনেই আসতে পারে। কেউ বলেছিল সমস্ত ব্যাপারটাই আগাগোড়া প্ল্যান্ড অ্যাফেয়ার। দুপক্ষই ভেবেচিন্তে সব দিক হিসাব নিকাশ করে ম্যারেজ রেজিস্টারে সই দিয়েছে। উভয় তরফেই লাভ বাংলা শব্দ। বিশাখার দিকে স্থূলের চেয়ে সূক্ষ্মের অংশ বেশি। অলোক রায়ের ঠিক উল্টো, বেশিরভাগই স্থূল, যাকে বলে ম্যাটেরিয়াল গেন। আমি এর কোনো দলেই নেই। যা ঘটল তাই নিয়ে আমার কারবার। তার অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমি দেখলাম অলোক রায়ের প্রতিভা বিকাশের একটা পথ খুলে গেল। বিশাখার মতো তার সাহিত্যের একজন মননশীলা অনুরাগিনী সঙ্গিনী হয়ে গেল তার জীবনে। এ সাহচর্য তার সৃষ্টির সহায়ক হবে। অর্জুন খুব খুশি। তার কারণ আলাদা। কিছুকাল আগে অলোকবাবুর মা মারা গেছেন। তারপর থেকে তার ধান জমিতে আজন্মা শুরু হয়েছে। বরাদ্দ অর্থের অঙ্কটা দ্রুত নেমে এসেছে। এদিকে বই পাড়া থেকে যে বাবুরা আসতো, তারাও বেশ কিছুদিন এদিক আর মাড়ায় না। মনিবের সিগারের খরচ বেড়ে গিয়েছিল। ইদানিং কলমের বদলে এটাই বেশি দেখা যাচ্ছিল তার হাতে। ভাবনায় পড়েছিল অর্জুন। দিদিমণি এসে সংসারের হাল ফিরিয়ে দিলেন। বিয়ের কিছুদিন পরেই আদি ও অকৃত্রিম উত্তর কলকাতায় বনেদিপাড়া অর্বাচীন দক্ষিণের হঠাৎ ফেঁপে ওঠা চকমকে অঞ্চলে চটকদার ফ্ল্যাটে এসে উঠলেন অলোক রায়। স্বেচ্ছায় বা খুশি মনে যে আসেননি, তাকে জিজ্ঞাসা না করেও বলা যায়। আমি তো তার মন জানি। একদিন কোনো একটা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, একটা পাখির কাছে বাসা আর খাঁচায় যে তফাৎ, আমার কাছে এই বাড়িটা আর তোমাদের ওই সব ফ্ল্যাট সেই তফাৎ। এখানে বসে আমার মন স্বচ্ছন্দে ডানা মেলতে পারে, ওখানে গেলে মনে হয় কে যেন আমাকে ধরে বেঁধে বন্দি করে রেখেছে। সেই খাঁচাতেই এসে উঠতে হলো। বিশাখা বললেন, লেখার জন্যে সকলের আগে চাই মনোমতো পরিবেশ। তোমার সেই অন্ধকূপের চেয়ে এই খোলামেলা আলো হাওয়া ভালো লাগছে না? অলোক রায় মাথা নাড়লেন। অর্থাৎ লাগছে। বললেন না, সকলের মন সমান নয়, সকলের সব জিনিস ভালো লাগে না। বলবার উপায় ছিল না। বিশাখার কলেজ এই দিকে, হ্যারিসন রোড থেকে বাসে ঝুলতে ঝুলতে আসা চলে না। তাছাড়া মাস মাস কয়েকটা টাকাও বেঁচে গেল। বর্তমানে সে আশ্রয়টুকু দাম অনেক।
বিশাখার বন্ধুদের মধ্যে তার বিদগ্ধ পাঠক সমাজের ঘনিষ্ঠতার পরিচয় পেলেন অলোকবাবু। অভ্যর্থনার অভাব হলো না, সৌজন্যশীলতার সঙ্গে শ্রদ্ধাও পেলেন। কিন্তু এই প্রথম টের পেলেন শ্রদ্ধাটা অনেক ক্ষেত্রেই নিরালম্ব। তার পেছনে তার সাহিত্য সম্বন্ধে অবগতির অতি সামান্য। অর্থাৎ, আসুন, আমার কত বড় সৌভাগ্য যে আপনার মতো এত বড় সাহিত্যিকের পায়ের ধুলো পড়ল আমার বাড়ি। কি চমৎকার যে লেখেন আপনি। তবে জানেন, কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, পড়িনি বিশেষ কিছু। আর একটা সত্য উপলব্ধি করলেন অলোকবাবু, এই সমাজে অন্যান্য বহু ফ্যাশনের মতো অলোক রায়ও একটা ফ্যাশন। সেসব ফ্যাশন যারা যোগায়, যেমন শাড়ি, জুয়েলারি, ঘড়ি, ফার্নিচারের দোকানদার, তাদের উপর এদের যেমন একটি পেট্রন সুলভ অনুকম্পা আছে, অলোক রায় নামক ব্যক্তিটির প্রতিও সেই মনোভাব। যাকে তিনি শ্রদ্ধা মনে করে গোড়াতে পুলকিত হয়ে উঠেছিলেন, সেটি আসলে তারই মুখোশপরা মনোরম রূপ। অনেকটা যেন দামি ও মোলায়েম দস্তানা পরা হাতের পিঠ চাপড়ানো। আবার অনেক দিন পরে গেলাম তার নতুন ফ্ল্যাটে। বিশাখা ছিলেন না। এর আগে যখনই গিয়েছি লক্ষ্য করেছি নিজের মধ্যেই যেন নিমগ্ন হয়ে আছেন অলোকবাবু। যে স্নিগ্ধ হাসিটি আমাকে সস্নেহ আহ্বান জানাতো, তার মধ্যেও একটি নিশ্চিন্ত পরিতৃপ্তির আভাস পেতাম। এই প্রথম দেখলাম অলোক রায়ের মুখে চিন্তার ছায়া। শোকের চিন্তা নয়, সেটা আমি চিনি। এর জাত আলাদা। বেশি কথা হলো না, তার মধ্যে একটি যা শুনলাম তার কাছ থেকে একেবারে নতুন এবং অপ্রত্যাশিত। কী সূত্রে যেন এমন একজন লেখকের কথা মনে পড়েছিল, যিনি সাধারণ পাঠকের চাহিদা বুঝে লেখেন। তাঁর সম্বন্ধে আমি জনপ্রিয় শব্দটা ব্যবহার করেছিলাম, এবং বোধহয় কিছুটা ব্যঙ্গের সুরে। অলোকবাবু সঙ্গে সঙ্গে বললেন, বহুজনের চাহিদা মেটাতে পারলেই জনপ্রিয় হওয়া যায় না। তার জন্যে জনমানসের গভীরে ঢুকবার চাবিটি আয়ত্ত করতে হবে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। এই কিছুদিন আগে জন শব্দটা উচ্চারণ করতে গিয়েও তার চোখ মুখে অবজ্ঞার চিহ্ন ফুটে উঠতে দেখেছি। স্পষ্ট ভাষায় বলতে শুনেছি, শক্তিমান লেখকের পক্ষে সবচেয়ে বড় বিপদ জনপ্রিয়তার প্রলোভন। ওই খপ্পরে একবার যে পড়েছে তার আর রক্ষে নেই, সে গেল। আর আজ এ কী শুনছি? কিছুক্ষণ চুপ করে দূরে মাঠের দিকে চেয়ে ধীরে ধীরে বললেন, লেখক তার সৃষ্টির ভেতরে যে আনন্দ পায় সেটা অনেকটা খোলা পাত্রে রাখা কর্পূরের মতো, বড় তাড়াতাড়ি উবে যায়। তাকে টিকিয়ে রাখতে হলে উপরে একটা আচ্ছাদন দরকার। সেই আচ্ছাদন হলো পাঠকের স্বীকৃতি। মনে পড়ল একদিন ঠিক এর উল্টোটা শুনেছিলাম ওর মুখে। সৃষ্টির আনন্দই লেখকের মন ভরে রাখে। পাঠক সেটা নিল কি না, কিংবা কীভাবে নিল, সে সম্বন্ধে তিনি উদাসীন, ইনডিফারেন্ট। আমি নিজে থেকেই মাঝে মাঝে গিয়ে বসতাম তাঁর কাছে। তিনি কখনো আমাকে ডেকে পাঠাননি। একদিন পাঠালেন। যেতেই আমি একটি অতি সাধারণ কিছু বহুল প্রচারিত মাসিক পত্রের নাম করে বললেন, ওদের তুমি চেনো? বললাম, চিনি। বুঝতে পারলাম না ওই কাগজটা সম্বন্ধে তিনি হঠাৎ কৌতূহলী হয়ে উঠলেন কেন। নামে সাহিত্য পত্রিকা, কিন্তু আসলে পাঁচ মিশেলি। না আছে এমন বস্তু, নেই সিনেমা থেকে খেলার মাঠ, উল্কাঁটা থেকে রান্নাঘর, বক্তৃতা মঞ্চ থেকে রঙ্গমঞ্চ, এবং আরও অনেক কিছু, যার সঙ্গে সাহিত্যের দূরতম সম্পর্ক খুঁজে পাওয়া দুষ্কর। সেই বহুবিধ পণ্যের মাঝে ফাঁকে সসংকোচে উঁকিঝুঁকি দিচ্ছে একটি দুটি গল্প, দু একখানা উপন্যাস, কোনো একটা চলতি বিষয় নিয়ে দুপাতা হালকা সুরের প্রবন্ধ, ওদের ভাষায় যার নাম রম্য রচনা। সেই অংশটুকুর স্ট্যান্ডার্ড বা মান এমন স্তরের এবং বিষয়বস্তু ও সাজসজ্জাদি এমন জাতের, যাতে করে পত্রিকাটি তার সুপুষ্ট দেহ নিয়ে আবির্ভাবের সঙ্গে সঙ্গে স্টল থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। হয়ও তাই। সাধারণ স্বল্পশিক্ষিত বহু মেয়ে পুরুষের হাতে হাতে ঘুরতে ঘুরতে শীর্ণ কলেবর শিশি বোতল কাগজ বিক্রির ঝোলায় গিয়ে ওঠে। শিক্ষাভিমানী, বুদ্ধিজীবী, মানসিক আভিজাত্য গর্বিত উচ্চস্তরের এলাকায় তার প্রবেশ নিষেধ। সেই কাগজের খবরে অলোক রায়ের কী প্রয়োজন থাকতে পারে? প্রশ্ন করতে যাচ্ছিলাম, তার আগে তিনি বললেন, ওর সম্পাদক কি নাম যেন, তাকে একবার গিয়ে বলো আমি রাজি আছি। বিশাখা ঘরের ভেতরে কি করছিলেন, ছিটকে বেরিয়ে এসে বললেন, সে কি, ওই কাগজে লিখবে তুমি? আমারও ওই একই জিজ্ঞাসা,
এবং বিশাখা দেবীর কণ্ঠে যে গভীর বিস্ময় ফুটে উঠল, আমিও তার সমান অংশীদার। না, আমার বিস্ময় আরও বেশি। আমি জানি বিশাখা তখনও আসেননি। ওই কাগজের সম্পাদক একবার গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়েছিলেন অলোক রায়ের বেনেটলার বাড়িতে। প্রার্থনা ছিল যে কোনো বিষয়ে ছোটোখাটো একটা লেখা। বিগলিত কণ্ঠে বলেছিলেন, বেশি কিছু চাই না স্যার, শুধু আপনার নামটা। ভদ্রলোকের উদ্দেশ্যটা ছিল নিছক ব্যবসায়িক, অর্থাৎ জাতে ওঠা। অলোক রায়ের যে পাঠক সমাজ, ওর কাগজের কাছে সেটা অগম্য। ওই নামের জোরে সেখানে একটু স্থান সংগ্রহের চেষ্টা। অলোকবাবুর যা নিয়ম, শুধু একটু হেসেছিলেন। না, কথাটা তিনি কখনও মুখে উচ্চারণ করেননি। ওটা থাকে ওই বিশেষ ধরনের হাসির মধ্যে। সেদিন তার মধ্যে নার সঙ্গে আরও কিছু কিছু ছিল। ওই সম্পাদকের উপর এক ধরনের করুণা। লোকটা কি নির্বোধ, কার কাছে কি চাইতে এসেছে। খবরটা আমি জানতাম, তাই শুধু বিস্মিত নয়, একেবারে হয়ে গেলাম। ব্যাপারটা আরও দুর্বোধ্য মনে হলো এই কারণে যে সেদিন ওর পকেটে ছিল একেবারে শূন্য। মা মারা গেছেন, দেশ থেকে কিছুই আসছে না, প্রকাশকরা হাত গুটিয়ে বসে আছে। অর্জুন কোনো রকমে দুটো ভাত ডালের জোগাড় করতে পারছে, তাও হয়তো আর বেশি দিন পারবে না। এদিকে সেই সম্পাদক মোটা টাকার চেক নিয়ে হাত জোড়ো করে সামনে বসে। সে তুলনায় আজ তার অবস্থা অনেক সচ্ছল। বিশাখা দেবীর রোজগার ভালো। কিছুদিন আগে ওর একখানা প্রবন্ধের বইয়ের জন্য এক নতুন প্রকাশক কিছু টাকা গুছিয়ে গেছে। দেশের জমি জমারও একটা বিলি ব্যবস্থা হয়েছে। বিশাখায় গিয়ে করে এসেছেন। নিয়মিত মাসোহারা শুরু হয়েছে আবার। অর্জুনের মুখে হাসি। চারিদিকে বেশ একটা স্বাচ্ছন্দ্যের শ্রী, কোথাও কোনো মালিন্যের চিহ্নমাত্র নেই। অলোকবাবু স্ত্রীর কথা আর কোনো উত্তর দিলেন না, কিন্তু ওষ্ঠপ্রান্তে যে হাসিটা ফুটে উঠল তার অর্থ আমাদের দুজনে কারোর কাছেই অস্পষ্ট রইল না। অর্থাৎ হাঁ, ওই কাগজেই লিখবেন বলে স্থির করেছেন। বিশাখা দেবী এবার হতাশভাবে আমার দিকে ফিরে বললেন, আচ্ছা আপনি বলুন তো মলয়বাবু, ওর পক্ষে ওই কাগজটায় লিখতে যাওয়ার কোনো মানে হয়? কি দরকার এমন করে জাত খোয়াবার? আমি যোগ করলাম, তাছাড়া আমি তো ভেবেই পাচ্ছি না কি লিখবেন উনি ওখানে। দেখি কি লিখি, তেমনি হাসি মুখে জবাব দিলেন অলোকবাবু। যে লোকটা বারবার সানাই বাজিয়ে এসেছে, চেষ্টা করলে সে হয়তো বাঁশের বাঁশিও বাজাতে পারে। স্ত্রীর দিকে চেয়ে বললেন, তুমি জাত খোয়াবার কথা বলছিলে বিশাখা, আজ সত্যিই মনে হচ্ছে। কি হবে এই জাত দিয়ে? এতকাল ধরে যা লিখেছি সবই তো আভিজাত্যের শুকনো অভিমান নিয়ে তোমাদের ওই মেহগিনির মঞ্চ জুড়ি বসে রইল। এবার না হয় এমন কিছু লিখি যা একটু চলে ফিরে বেড়াতে পারে। আর বেড়াবার জায়গাগুলো যদি একটু নিচু স্তরের হয়, তাতেই বা ক্ষতি কী? নিচু স্তর কথাটা কানে যেতেই বিশাখা দেবীর কপাল কুঞ্চিত হয়ে উঠল। তার মনে ঘৃণা যতখানি, তার চেয়ে বেশি বোধ হয় স্বামীর জন্যে বেদনাবোধ। অলোকবাবু সেটা লক্ষ্য করে কৌতুকের সুরে বললেন, এই যেমন ধরো তোমার মেসের বাবুদের কেরোসিন কাঠের টেবিল, অথবা 100 টাকা মাইনের স্কুল মাস্টারের একমাত্র শোবার ঘরের ছেঁড়া মাদুর, কিংবা বারান্দায় পাতা ন্যাড়া তক্তপোষ তার বউয়ের বালিশের তালাও হতে পারে। তখন আর চেহারাটা নিশ্চয়ই সভ্যভব্য থাকবে না, কি বলো? এই প্রশ্নটা আমার প্রতি। তার সঙ্গে যোগ করলেন, যথাস্থানের সেই লাইন দুটো মনে আছে তোমার? কাজল আঁকা, সিঁদুর মাথা, চুলের গন্ধ ভরা। বলতে বলতে উচ্চকণ্ঠে হেসে উঠলেন। এতক্ষণ শুনছিলেন শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্পের স্বীকৃতি, লেখক জরাসন্ধ। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর এরকম আরও গল্পের জন্য অপেক্ষা করবেন।